নমস্কার। যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছেন, অনেকেই মেম্বারশিপ নিয়েছেন। তো আজকে তাদের জন্য একটি স্পেশাল ভিডিও আমি নিয়ে এলাম। বিষয়টা হচ্ছে আপনারা এখানে শিরোনাম দেখে বুঝতেই পারছেন যে এসএলএসটি বাংলা পরীক্ষার জন্য আমরা কোন কোন বিষয়ের উপর জোর দেব। আমাদের হাতে সামনে আর মাত্র আগস্ট মাসটা। তো এর মাঝে এমন অনেক কিছুই রয়েছে বা অনেকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আমি বুঝেছি যে আ তাদের আ একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে এই মুহূর্তে কোন, কোন বিষয়গুলিতে জোর দিয়ে পড়া উচিত, বা কোনো সাজেশন কিছু করা যায় কিনা? দেখুন, আমি ১ম এই বলব যে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম সাজেশন খাটে না। তো তবুও আমি আমার আ নিজস্ব ভাবনা দিয়ে এবং নিজস্ব অনুমান ভিত্তিক আরকি। আমার যেগুলো মনে হয়েছে যে এই বিষয়গুলিতে জোর দিয়ে পড়া অবশ্যই দরকার। তো সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এই বিষয়ে একটি পিডিএফ করে নিয়েছি। পিডিএফটি আপনি আপনাদের এখানে সামনে রাখবো এবং প্রত্যেকটি টপিক ধরে, ধরে আপনাদের বলব। দেখুন, আমি এখানে পিডিএফটি ওপেন করেছি। এসএলএসটি ২০২৫ প্রথমেই দেখুন লেখা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে কোন কোন বিষয়ে আবশ্যিক ধারণা রাখতে হবে। এই তালিকা অনুসারে কমপ্লিট করার পর বাকিগুলি পড়বেন। তো বুঝতেই পারছেন এটাকে আমি কিন্তু সাজেশন হিসেবে দিচ্ছি না বা সাজেশন হিসেবে ট্রিট করছি না। তো এখানে আমার যেগুলো মনে হয়েছে যে অবশ্যই আপনাদের পড়া দরকার, জেনে রাখা দরকার, সেগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই হচ্ছে যে চর্যাপদ, ঠিক আছে? চর্যাপদ। চর্যাপদে আমাদের জানতে হবে অবশ্যই আবিষ্কার সাল, আবিষ্কারকের নাম, প্রকাশ, কার সম্পাদনায়, কবে প্রকাশিত হচ্ছে ইত্যাদি। রচনাকাল নিয়ে একটা মতভেদ আছে, সেই রচনাকাল সম্পর্কিত যে মতভেদ সেটা আপনাদের জানতে হবে। নামকরণ, নামকরণ অর্থাৎ চর্যার নাম কি হওয়া উচিত এ বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, সেটা আপনাদের জেনে রাখতে হবে। পদকর্তা, এই সংক্রান্ত তথ্যে আপনাকে পদকর্তার সংখ্যা এবং তাদের যে রচিত পদ তার সংখ্যা কতগুলি। প্রাসঙ্গিকভাবেই চলে আসবে যে মানে সর্বাধিক পদ কে রচনা করেছেন, সবথেকে কম পদ কে রচনা করেছেন, এগুলি। মোট পদ, হ্যাঁ? চর্যার আমরা মোট পদ কতগুলি পাই এবং কোনটি লুপ্ত পদ, কোন কোনটি লুপ্ত পদ, সেটা আপনাকে জানতে হবে। এর সঙ্গে হচ্ছে ভাষা, চর্যার যে ভাষা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন, সন্ধ্যা ভাষা বিশেষ করে। তো সেটি আপনাকে জানতে হবে। আর টীকা, মুনি দত্তের টীকা, তার অনুবাদ, তার আবিষ্কার, প্রকাশ ইত্যাদি সংক্রান্ত তথ্য। এগুলোকে আবশ্যিকভাবে আপনাকে কিন্তু জানতে হবে। এর বাইরে চর্যার মধ্যে যে সমস্ত প্রবাদ, প্রবচনের কথা রয়েছে বা বিশেষ কোনো শব্দ প্রয়োগ যা থেকে আমরা তৎকালীন সমাজের কথা বুঝতে পারি, বিশেষ যানবাহনের ব্যবহার, এই ধরনের যে তথ্যগুলো কার কোন পদে পাওয়া যাচ্ছে একটু দেখে রাখতে হবে। এরপরে চলে যাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ঠিক আগের মতোই আমরা আবিষ্কার সাল, আবিষ্কার কে করেছেন, তার প্রকাশ এবং গ্রন্থটির রচনা কাল কি। নামকরণ, বিশেষত আমি এখানে বলবো যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নাম করণের মানে সপক্ষে কে প্রথম যুক্তি দিয়েছেন বা কে এই মানে মতবাদটি প্রথম দিয়েছিলেন, এরকম তথ্য আপনাকে জানতে হবে। মোট খণ্ড কতগুলি রয়েছে, ওকে, মোট খণ্ড কতগুলি রয়েছে, সেই খণ্ডগুলির মধ্যে আপনার মানে কোন খণ্ডে কতগুলি পদ রয়েছে, সব থেকে বেশি পদ কোথায়, এইরকম আর কি। মোট পদ, এরপর আসছে পদের ব্যাপারটা, সর্বাধিক পদ এবং সর্বনিম্ন পদ কোন কোন খণ্ডে আমরা পাই। কবির ভণিতা, দেখুন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির ভণিতাযুক্ত পদ কতগুলো পাচ্ছি। তার মধ্যে চণ্ডীদাস ভণিতায়, বড়ু চণ্ডীদাস ভণিতায়, অনন্ত বড়ু চণ্ডীদাস ভণিতায়, এগুলো আমরা বিভিন্ন মক টেস্টে দিয়েছি। তো আর তাছাড়া এগুলো খুব সাধারণ তথ্য, আপনারা নিশ্চয়ই জানেন। তো আমি এখানে জাস্ট এগুলোকে উল্লেখ করছি যে আপনাদের এগুলোকে কিন্তু কোনোভাবেই এড়ানো যাবে না। এরপরে আসছি বৈষ্ণব পদাবলী। প্রথমেই বিদ্যাপতি। বিদ্যাপতির আবির্ভাব কাল, তার উপনাম অভিনব জয়দেব বা অন্যান্য মানে উপনাম, শঙ্করী প্রসাদ বসু কি বলেছেন, এই ধরনের তথ্যগুলিকে আপনাকে জানতে হবে।
গ্রন্থাবলী, বিদ্যাপতি যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তার রচনাকাল বা প্রকাশকাল এগুলো জেনে রাখতে হবে। আর বিদ্যাপতি থেকে আমরা যে বৈষ্ণব পদ যেটা করব, মানে আবশ্যিকভাবে যেটা করব সেটা হচ্ছে প্রার্থনা এবং মাতুর পর্যায়ের পদ। কারণ আপনারা জানেন যে বিদ্যাপতি তার শ্রেষ্ঠত্ব যে প্রার্থনা এবং মাতুর পর্যায়ের পদে, সেগুলোকে আমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়া বিদ্যাপতির বেশ কয়েকটা পূর্বরাগের পদ আছে, যে পদগুলি কিন্তু অত্যন্ত পরিচিত এবং আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো সেগুলোকে আমাদের জানতে হবে। চণ্ডীদাস, তার জন্মস্থান, এটা নিয়ে একটা বিতর্ক আছে আপনারা জানেন। তো দুটোকেই আপনাকে জেনে রাখতে হবে। তার উপনাম কি, পূর্বরাগ এবং আক্ষেপ অনুরাগের পদ আপনাকে জানতে হবে। গোবিন্দ দাসের ক্ষেত্রে তার আবির্ভাব, উপনাম, অভিসারের পদ আপনাকে জানতে হবে। জ্ঞানদাসের ক্ষেত্রে আবির্ভাব, পূর্বরাগ, আক্ষেপ অনুরাগের পদ আপনাকে জানতে হবে। এর পাশাপাশি আমরা বৈষ্ণব পদাবলী থেকে যেগুলো জানবো সেটা হচ্ছে যে বৈষ্ণব পদাবলীর যে সংকলন গ্রন্থ রয়েছে, কি কি সংকলন গ্রন্থ রয়েছে এবং কোনটি সর্ববৃহৎ গ্রন্থ, তাতে এই চারজন পদকর্তার কয়টি করে পদ রয়েছে, এই ধরনের তথ্যগুলোকে আমাকে জানতে হবে। এরপর আসি শাক্ত পদাবলী। দেখুন, শাক্ত পদাবলীতে আমাদের দুজন পদকর্তা রয়েছেন। এক রামপ্রসাদ সেন, যার জন্ম, উপাধি, তার রচিত গ্রন্থের নাম, ভক্তের আকুতি পর্যায়ের পদ আমাদের অবশ্যই জানতে হবে। কমলাকান্তের জন্ম, রচিত গ্রন্থ, আগমনী, বিজয়ার পদ আপনাকে অবশ্যই জানতে হবে। কিন্তু এর বাইরে তাহলে কি আমরা কমলাকান্তের ক্ষেত্রে যেমন আগমনী, বিজয়ার পদ জানবো, বাকিগুলো কি জানা দরকার নেই? অবশ্যই আপনাকে পড়ে রাখতে হবে। তার মনোদীক্ষা, মা কি ও কেমন, এই ধরনের যে পদগুলি রয়েছে পড়ে রাখতে হবে। আমি বারবারও মানে বলছি যে এগুলির উপরে জোর দিতে হবে, এগুলিকে আপনাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। ঠিক একইভাবে রামপ্রসাদ সেনের ক্ষেত্রে ভক্তের আকুতি পর্যায়ের পদ আমরা দেখবো, ঠিক কথাই, কিন্তু তার আগমনী, বিজয়ার পদও আমাদের কিন্তু দেখতে হবে। এরপর আসি মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যে দেখুন, প্রথমেই রয়েছে বিজয়গুপ্ত। বিজয়গুপ্তের আমরা আবির্ভাব কাল, তার কাল এবং স্থান, কোন সময় এবং কোন গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার কাব্যের নাম কি, কাব্যের রচনাকাল কি, শ্লোক সহ। হ্যাঁ, আপনাকে শ্লোক দিয়ে বলতে পারে যে এই শ্লোকটি কার লেখা। অতএব এখানে শ্লোকটি আপনাকে কিন্তু জানতে হবে। আর বিশেষত বিজয়গুপ্তের যে কাব্য রচনাকাল জ্ঞাপক শ্লোক রয়েছে তাতে একটু গড়বড় আছে, আপনারা জানেন। তো সেটাকে কিন্তু জানতেই হবে। কাব্যের বিশেষত্ব কি, কি কারণে বিজয়গুপ্তের কাব্য বিখ্যাত, এটাকে আপনাকে জানতে হবে। আর কাব্যের প্রকাশ, এটা প্রতিটা মঙ্গল কাব্যের কবির ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, কেতকা দাসের ক্ষেত্রেও আমরা বলেছি যে আবির্ভাব, কাল এবং স্থান, কাব্যের নাম, কাব্যের রচনাকাল, কাব্যের প্রকাশ, কবির ভণিতাযুক্ত পদ। আমরা কেতকা দাস এবং ক্ষেমানন্দ দুটি ভণিতাই কিন্তু আমরা পাই। মোট কতগুলো ভণিতাযুক্ত পদ রয়েছে, তার মধ্যে কেতকা দাস ভণিতায় কয়টি পদ, ক্ষেমানন্দ ভণিতায় কয়টি পদ, এটা আপনাকে জানতে হবে। তো এরপরে আসছে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর ক্ষেত্রে আমরা তার জন্মস্থান, কাব্যের নাম, তার উপাধি, কাব্যের প্রকাশ, কবি সম্পর্কিত সমালোচকের উক্তি, অর্থাৎ তাকে মানে উম, মধ্যযুগে জন্মগ্রহণ না করে এই যুগে জন্মগ্রহণ করলে যে মানে একজন ঔপন্যাসিক হতে পারতেন, এই ধরনের যে সমালোচনামূলক তার মানে প্রশস্তিমূলক যে সমস্ত উক্তিগুলি রয়েছে সেগুলি আপনাদের একটু জানতে হবে। এরপর ঘনরাম চক্রবর্তী, তার আবির্ভাব কাল এবং স্থান, রাজ সংসর্গ, তিনি কোন পরিবারের সঙ্গে মানে সম্পর্কযুক্ত ছিলেন, এটা জানতে হবে। উপাধি তার কি ছিল, কাব্যের রচনাকাল, এখানেও কিন্তু শ্লোক সহ, ঠিক আছে। কাব্যের অধ্যায় ও শ্লোক সংখ্যা, কাব্যে মোট কতগুলি অধ্যায় আছে, কতগুলি শ্লোক আছে এবং কাব্যের প্রকাশ, এই তথ্যগুলো জানতে হবে। ভারতচন্দ্র রায়ের ক্ষেত্রে দেখুন, আবির্ভাব কাল এবং আবির্ভাব স্থান, তার বংশ পরিচয়, রাজ সংসর্গ, তার উপাধি এবং অন্নদামঙ্গল কাব্যের যে রচনার কাল শ্লোক সহ, সেটিও আপনাকে জানতে হবে। কাব্যের প্রকাশ এবং অন্যান্য রচনা, ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য ছাড়া আরও অনেক মানে রচনা লিখেছেন, সেগুলি আপনাকে জানতে হবে। চলে আসি অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যে আমরা প্রথমেই হচ্ছে কৃত্তিবাস ওঝা, তার জন্মকাল শ্লোক সহ, যেখানে আদিত্য বা শ্রী পঞ্চমী, পূর্ণমাঘ মাস এরকম যেটা রয়েছে সেটা আপনাকে জানতে হবে। জন্মস্থান কোথায়, কাব্যের নাম কি, কাব্যের রচনাকাল কি, ঠিক আছে। কাশিরাম দাস, জন্মকাল, জন্মস্থান, কাব্যের নাম, কাব্যের রচনাকাল। মালাধর বসু, জন্মস্থান, জন্মকাল, উপাধি, কাব্যের নাম, কাব্য রচনাকাল, শ্লোক সহ।
শ্লোক সহ, এখানেও কিন্তু শ্লোকটা আপনাকে জানতে হবে। চৈতন্য জীবনী সাহিত্যে দেখুন বৃন্দাবন দাস, আবির্ভাবকাল, কাব্যের নাম, কাব্যের রচনাকাল, কাব্যের গঠন, অর্থাৎ কতগুলি খণ্ড রয়েছে, অধ্যায় রয়েছে ইত্যাদি, এই তথ্যগুলি একটু দেখে নেবেন। কৃষ্ণদাস কবিরাজ, আবির্ভাবকাল, কাব্যের নাম, কাব্য রচনাকাল, কাব্যের গঠন, কবির অন্য কাব্য। আহ, যেহেতু তিনি মানে চৈতন্য জীবনী সাহিত্য ছাড়াও আরও দু একটা গ্রন্থ লিখেছেন, সেগুলির নাম জেনে রাখা আপনার পক্ষে আহ, হিতকর হবে। এরপর আসছে আরাকান সাহিত্য। আরাকান সাহিত্যে প্রথমে দৌলত কাজী, জন্মকাল, জন্মস্থান, কাব্য, নাম, রচনাকাল, পৃষ্ঠপোষক, উৎস, চরিত্র। উৎস বলতে এখানে তার যে কাব্যের উৎস, মানে তিনি তার কাব্যটি রচনা করতে কোন মূল গ্রন্থে তিনি সহায়তা নিয়েছিলেন, আর ওই কাব্যের চরিত্র, এটা আপনাকে জানতে হবে। এরপরে সৈয়দ আলাওল, কাব্যসমূহ তার, আপনারা জানেন যে সৈয়দ আলাওলের অনেকগুলি কাব্য গ্রন্থ রয়েছে, সেকেন্দানামা থেকে শুরু করে তোহফা ইত্যাদি, সবগুলি আপনাকে তার রচনাকাল, পৃষ্ঠপোষক এবং তার বিষয় আপনাকে কিন্তু জানতে হবে। কারণ এর আগে একবার প্রশ্ন এসেছিল যে সেকেন্দার নামা বা আলেকজান্ডারের কথা বলা হয়েছে আলাওলের কোন কাব্যে, তো বিষয়টা কিন্তু এক্ষেত্রে জানতে হবে। আর পদ্মাবতী বিশেষ করে তার রচনাকাল, উৎস এবং চরিত্র, এগুলো আমাকে জানতে হবে। তো এই ছিল আমার সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগের থেকে ঠিক কোন কোন বিষয়গুলি আপনারা জানবেন সেই সংক্রান্ত একটা আমার নিজস্ব মতামত। এইগুলিকে অবশ্যই আপনারা জোর দিয়ে দেখবেন। বাকি তথ্য তো অবশ্যই দেখতে হবে, কিন্তু আবারও বলছি, দয়া করে কেউ এটাকে কিন্তু সাজেশন হিসেবে নেবেন না। তো যদি আপনাদের মনে হয় যে না এরকম মানে আহ, ভিডিওর প্রয়োজন আছে, তাহলে আমরা এর পরে আধুনিক সাহিত্যের যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস, তা থেকেও আমরা করে রেখেছি, সেগুলিও আপনাদের সঙ্গে মানে শেয়ার করা হবে যদি আপনারা চান। আর একটা বিষয়, আপনারা যদি চান তাহলে আমরা মেম্বার স্পেশাল মক টেস্ট আমরা করতে পারি। সেখানে স্পেশালি আপনাদের জন্য, আমাদের এই চ্যানেল মেম্বার্সদের জন্য স্পেশালি একটা মক টেস্টের ব্যবস্থা আমরা করতে পারি একদিন অন্তর, এবং পারলে প্রতিদিন। আহ, তো যাই হোক, সেটার জন্য আমরা এটাও বলে রাখি যে সেটার জন্য আমরা একটা মিনিমাম রেন্টাল, আপনারা জানেন যে এখানে জয়েন করতে গেলে একটা মিনিমাম রেন্টাল ইউটিউবকে দিতে হয়। তো আমরা সেটা যতটা সম্ভব মানে কমের মধ্যে রেখে অবশ্যই আহ, মানে নিয়ে আসবো, সেরকম একটা আহ, আলাদা মেম্বারশিপ আমরা ক্রিয়েট করব। তো সবটাই নির্ভর করছে আপনাদের চাওয়া না চাওয়ার উপরে। যদি আপনারা চান তবেই সেটা করা হবে। আর অবশ্যই জানাবেন যে আধুনিক সাহিত্যের ইতিহাসের উপর আমরা এর পরবর্তী অংশটি করব কিনা। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন, প্রস্তুতি নিয়ে চলুন। কোনো অসুবিধা হলে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, কন্ট্যাক্ট করবেন।